স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালির রোমে আয়োজিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে উপস্থিত ছিলেন ইতালির বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপদস্থ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব ডাক্তার জোভানি লিওনার্দি। দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বাংলাদেশের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে প্রদর্শিত হয় বিশেষ তথ্যচিত্র। বাংলাদেশের 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইতালির ভেনিসে আয়োজন করা হয় ইফতার মাহফিল ও আলোচনা সভা। ইতালি বিএনপি ভেনিস শাখার উদ্যোগে করা হয় আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল আজিজ সেলিম, পরিচালনা করেন সাধারণ সম্পাদক শমশের আকবর পলাশ। সার্বিক সহযোগিতা ছিল ভেনিস যুবদল। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সহসভাপতি শামীম দেওয়ান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আরফান মিয়া। আরও বক্তব্য রাখেন আনোয়ার হোসেন ভূঁইয়া, হালিম আলম, আব্দুল মোতালেব, যুবরাজ দেওয়ান, আকবর খান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করেছে মিনারেল ওয়াটার প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান পানি। দেশটির আজমান প্রদেশে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল BM জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় সচিব মোহাম্মদ বদরুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মালিক আব্দুল হালিম নিহন। পরিচালনা করেন আবু তালেব। উপস্থিত ছিলেন আরব আমিরাত সাংবাদিক সমিতির সভাপতি সিরাজুল হক। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন। বাংলাদেশ প্রেস ক্লাব আরব আমিরাত শাখার সভাপতি শিবলি আল সাদিক, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি শাখার সহসভাপতি মহিউল করিম আশিক সহ আরও উপস্থিত ছিলেন আব্দুল আলিম সাইফুল, মেহেদি, শামসুর রহমান সোহেল, গোলাম সরওয়ার মামুন মাহিন, মোহাম্মদ রেদওয়ান সহ অনেকে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাতারে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ও আলোচনা সভা। বাংলাদেশ আওয়ামী লীগের সমন্বিত কাতার শাখার উদ্যোগে করা হয় আয়োজন। আয়োজকরা জানান, কাতারে আওয়ামী লীগের বিভক্ত সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার প্রধান সমন্বয়ক শাহ আলম। পরিচালনা করেন রাজীব ও আল আমিন। সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম প্রধান, জসিমউদ্দিন দুলাল, সৈয়দ আনা মিয়া, আবুল কাশেম, জাকির হোসেন বাবু, কফিল উদ্দিন সহ অন্যান্য সদস্যরা। কাতারে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নুজুম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানটির স্পন্সর শেখ ইব্রাহিম মোবারক আল দরবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল উদ্দিন। আয়োজনে বক্তব্য রাখেন নুজুম গ্রুপের চেয়ারম্যান মাওলানা শাহাদাত হোসাইন। আরও বক্তব্য দেন ম্যানেজিং ডিরেক্টর চৌধুরী হাসান মাহমুদ, মাওলানা আব্দুল হাসিব চৌধুরী, হাফিজুর রহমান নাহিদ, মাওলানা তাজউদ্দিন আহমেদ ও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত 22 জনের মধ্যে 13 জনই বাংলাদেশি। দূতাবাস থেকে পরিচয় নিশ্চিতের পর খবর পৌঁছায় স্বজনদের কাছে। এরপর থেকে আহাজারি থামছে না পরিবারগুলো। দ্রুততম সময়ে মরদেহ দেশে ফেরানোর দাবি তাদের। সৌদি আরবে মুসল্লিবাহী বাস দুর্ঘটনায় নিহত 22 জনের মধ্যে 13 জনই বাংলাদেশি। দূতাবাস থেকে পরিচয় নিশ্চিতের পর খবর পৌঁছায় স্বজনদের কাছে। আহাজারি থামছে না সবুজ হোসেনের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। পরিবারের সচ্ছলতা আনতে 3 বছর আগে সৌদি যায় সবুজ, কিন্তু ভাগ্যের নির্মমতায় হারাতে হলো প্রাণ। ভালো আছে, এলাকা দিকে খারাপ আচরণ করে না, এইরকম হলে না আর হয় না। কুমিল্লার মোস্তফাপুর গ্রামের মামুন মিয়ার বাড়িতে শোকের মাতম। নির্বাক স্বজনরা। জীবিকার তাগিদে 6 মাস আগে সৌদির আবাহ শহরে পাড়ি জমান মামুন। দুর্ঘটনার আগ মুহূর্তে ওমরা পালনের বিষয়ে কথা বলছিলেন মায়ের সাথে। কথা শেষ হওয়ার আগেই লন্ডভন্ড সব। আবার ঘরতে বারোজ বলা আমার কইলে আবার আমার দেখাইছ আমি তোরে সামু এ বুতে আবার সাহায্য মাঝে 12 বেলা কামা আমার লাগে দোয়া করি রুমেতে বাড়িলাম এই ওই দোয়া মানাইতাম বাড়ি না। ও কুমিল্লায় গিয়াসউদ্দিন মীরের ছোট মেয়ে জন্মের পর থেকে দেখেনি বাবাকে। ঈদ করতে আগামী সপ্তাহে বাবা গিয়াসউদ্দিনের দেশে ফেরার কথা ছিল। তুমি স্বামী পেলে খুশি না? আমি খুশি, আমার টাকা লাগতো না, তারপরে তুমি দেশে আইয়া। আমি অনেক ছোট থাকতে আমার বাবার সাথে আমার দেখা হয়েছে, মনে নেই। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর শহীদুল ইসলাম ও হেলাল উদ্দিনের বাড়িতেও শোকের মাতম। আমি আমার
আমার ছেলেরে আমি নিজে হাতে দাফন করতেছি, আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেরে পিটাইতেন। আমি কক্সবাজার মহেশখালীর আসিফ ও সিফাতুল্লাহ নিহত হয়েছেন সৌদির দুর্ঘটনায়। সন্তানের শোকে মূর্ছা যাচ্ছেন আসিফের বাবা। আমার ভাইয়ের মৃত্যুটা চলে তো সবাইকে যেতেই হবে, তবে এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। হতাহতের সহযোগিতায় বাংলাদেশ সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তো 47 জনের মধ্যে আপনার বাংলাদেশের সংখ্যায় সবচেয়ে বেশি। আমাদের লোক ওখানে গেছে, আমাদের মিশনের লোকেরা ওখানে উপস্থিত হয়েছে এবং অকুস্থলে গিয়ে ওদের দেখভাল। বিভিন্ন হাসপাতালে এরা এখন এই মুহূর্তে ট্রিটমেন্ট নিচ্ছে। আহতদের চিকিৎসা নিশ্চিত ও মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি পরিবারগুলোর। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে সুযোগ সুবিধা কম দেয়া এবং বঞ্চনার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি চলছে ভারতের রাজ্যটিতে। বুধবার ধর্ণা কর্মসূচি শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্থানীয় সময় দুপুর 12টার দিকে কলকাতার রেড রোডে অস্থায়ী মঞ্চে 2 দিনের এই অবস্থান কর্মসূচি শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রধান। মমতার সাথে যোগদান টিএমসির শীর্ষ নেতারাও। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ধর্ণা কর্মসূচি চলবে বলে জানান মমতা ব্যানার্জি। কর্মসূচি চলাকালে প্রশাসনিক কার্যক্রম মঞ্চ থেকেই পরিচালনা করা হবে, এজন্য সেখানেই খোলা হয়েছে মুখ্যমন্ত্রীর অস্থায়ী অফিস। কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দকৃত অর্থ ছাড় করছে না, দীর্ঘদিন ধরেই এমন অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এখন পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ 1 লাখ কোটি রুপির বেশি অর্থ পরিশোধ করেনি মোদী প্রশাসন। পাশাপাশি বিভিন্ন প্রকল্প এবং যোজনা সুবিধার ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, এমন অভিযোগও করেন মমতা ব্যানার্জি। যারা বাংলাদেশ ভারত বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরাতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। সকালে জাতীয় জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আমু বলেন, বাংলাদেশ আর ভারতের মধ্যে সমঝোতা শুধু মুক্তিযুদ্ধের 9 মাসের সময়টাতেই নয়, বরং 60-এর দশক থেকে এই সম্পর্কের শুরু, যা সামনের দিনগুলোতে আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশে যারা এখনও স্বাধীনতা মেনে নিতে পারে না তারাই এই সম্পর্কের অবনতি চায়। সেই রাজনৈতিক বিষয়গুলোকে সামনে নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এ সময় ভারতের রাষ্ট্রদূত জানান, ভারত আর বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, উন্নয়ন সহযোগীও বটে। আজকে যারা ঘোষক হিসাবে বিভিন্ন নাম বলার চেষ্টা করে, এটা কিন্তু অনলি ফর মানে বিতর্কিত করা, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, বঙ্গবন্ধুকে বিতর্কিত করা মূল লক্ষ্য না। Today, India and Bangladesh are not only neighbors, but also important partners and stakeholders in each other's prosperity. Through an increasingly robust trade, investment, connectivity, energy, security, and development cooperation. বাংলাদেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানে চিন্তিত নয় সরকার। এই অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণতন্ত্র নিয়ে কারো সবক শোনার সুযোগ নেই। আর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা এলিট ফোর্স র্যাবের হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় সম্পর্কে কোনো টানাপোড়েন হবে না বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর গত 1 বছরে নানা সংস্কার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। দেশটির নীতি নির্ধারকরাও বলছেন, ইতিবাচক পরিবর্তন হচ্ছে সংস্থাটির কাজে কর্মে। সম্প্রতি নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। বিষয়টি নিয়ে সরব মানবাধিকার কমিশনও। এই ঘটনা নিষেধাজ্ঞায় থাকা র্যাব নিয়ে যুক্তরাষ্ট্রের মনোভাবে প্রভাব ফেলবে কিনা প্রশ্ন পররাষ্ট্রমন্ত্রীর কাছে। নিশ্চয়ই না, এই ধরনের দুর্ঘটনা আমেরিকায় প্রত্যেকদিন হচ্ছে। এই সপ্তাহে কয়েকটা স্কুলে বাচ্চা মেরে ফেলেছে। এই নিয়ে কোনো সম্পর্ক কারোর সাথে খারাপ হচ্ছে না। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো শুভেচ্ছা বার্তায় আবারও গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির নীতি নির্ধারকরাও ঢাকা সফর করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন। আর রাষ্ট্রদূত পিটার হাসও এ নিয়ে সক্রিয় বৈঠক করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও নির্বাচন কমিশনের সাথে। আসছে নির্বাচন নিয়ে কি যুক্তরাষ্ট্রের চাপে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ? না, আমরা এই প্রেশার ফিল করি না। ওরা বলতে পারে আপনারা মিডিয়া প্রেশার ফিল করেন, আপনারা এটা নিয়ে করেন। আমরা ভালো যেটা মনে করি, দেশের মানুষের মঙ্গলের জন্য যেটা ভালো ওইটাই করি। কারণ আমরা বিশ্বাস করি আমরা দেশের মানুষকে বিশ্বাস করি। বিদেশি খেয়ে মাতব্বরি করলো সেইটা আমাদের। বিদেশি লোক যদি কেউ আপনাকে বেশি সুযোগ সুবিধা দিতে হয়, তাহলে আপনার তাদের প্রশ্ন করেন যে আপনাদের দেশের নাগরিকত্ব আমাদের প্রথম দেন, তারপরে আমাদের বিষয় নিয়ে আলাপ করবেন।
তবে আমরা হচ্ছে সেই দেশ, গণতন্ত্রের জন্য আমাদের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না। বর্তমান সরকারের অধীনেই আসছে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলেও আবারও দাবি করেন ডক্টর মোমেন। শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর যে একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন দিবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মানি লন্ডারিং ঠেকানোর সবচেয়ে বড় বাধা বিদেশি সরকারগুলোর অসহযোগিতা। এ বিষয়ে তারা কোনো তথ্য দিতে চায় না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। এ সময় মানি লন্ডারিং নিয়ে কথা বলেন তিনি। বলেন, ইনডিরেক্টলি মানি লন্ডারিংকে উৎসাহ দেয় বহু দেশ, কারণ এই টাকা সেখানে বিনিয়োগ হয়। মন্ত্রী বলেন, বেসরকারি তথ্যের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এ সময় মন্ত্রী আরও বলেন, উন্নয়নকে টেকসই করতে সবার আগে প্রয়োজন শান্তি, স্থিতিশীলতা। দেশে শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা থাকলে ভবিষ্যৎ প্রজন্ম এই বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করবে। আপনার ব্যবসায়ীর দোকান বন্ধ হয়, সেমি প্রেশার লোক ইনডিরেক্টলি দে এনকারেজ এই মানি লন্ডারিং। তারা তাদের দেশে আপনি টাকা বিনিয়োগ করলে ওই দেশের আপনার রেসিডেন্সি দেয়, ওই দেশ সিটিজেনশিপ দেয়। আপনার এইগুলো বিভিন্ন দেশে এই প্রথা চালু আছে। সুতরাং যারা টাকা নিয়ে ওখানে যায়, ওই দেশের সরকার কখনো সেই ওদের বলেন, ওদের কথা তথ্যগুলো আমাদের দেয় না। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।